হ্যালো, দিস ইজ তালাত হিয়ার। কেমন আছেন আপনারা সবাই? তবে আজকে আমার যে আড্ডাটা, এটা মিউজিক নিয়ে। লিড গিটার, বেস গিটার, রিদম গিটার, ড্রামস এটসেট্রার গতি প্রকৃতি যারা বোঝেন, যারা হাফ মিউজিশিয়ান, মানে কিছুই বাজাতে পারেন না কিন্তু সব ইনস্ট্রুমেন্টকেই মোটামুটি সিডি ক্যাসেটে বা ইউটিউবে শুনে রিড করতে পারেন, সেই রকম গুড লিসেনার যারা, তারা জয়েন করতে পারেন আজকে। আর আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার প্রিয় দুজন মিউজিশিয়ানকে। ওনাদেরকে আমার এই আড্ডায় আজকে ইনক্লুড করছি আমি, কারণ অনুশীলন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অনুশীলন বা ভোকাল সিঙ্গিং, গান শেখা, ভোকাল থ্রো করা, রেকর্ডিং বুথে থ্রো করা, লাইভ স্টেজ শোতে ভোকাল থ্রো করা এটসেট্রা ব্যাপার তো শিখতে হয়, অনুশীলন করতে হয়। অনুশীলন করে করেই বাচ্চা থেকে সবাই বড় হয়। সো আমি যেই দুজন মানুষের নাম আজকে নেব, অনুশীলনের জায়গায় এরা ছিল কম্প্রোমাইজহীন সারাটা জীবন, মিস্টার পারফেকশনিস্ট বলা যায়। ইন্ডিয়াতে যেমন অভিনেতা আমির খানকে আমরা বলে থাকি মিস্টার পারফেকশনিস্ট। শুটিংয়ের কোনো একটা দৃশ্যের একটা টেক যতক্ষণ পর্যন্ত তার কাছে পারফেক্ট না হয়, সে ওটার টেক দিতেই থাকে। সো দুইজন মিস্টার পারফেকশনিস্ট আছেন আমাদের দেশে, আমি মন থেকে অত্যন্ত ভালোবাসি। এদের মধ্যে একজন আমার সমবয়সী তাহসান রহমান খান, আর আরেকজন আমার সিনিয়র। মজার ব্যাপার, আমি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে এসএসসি ক্যান্ডিডেট ছিলাম 1997-এর, কিন্তু উনি তার কিছু বছর আগেই বের হয়ে গেছেন। আমি শুধু শুনেছি যে উনি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সিনিয়র স্টুডেন্ট, কিন্তু আমি উনাকে স্কুলে কখনো দেখিনি। উনি স্বনামধন্য মিউজিশিয়ান, গিটারিস্ট, ভোকালিস্ট বাপ্পা মজুমদার। বাপ্পা ভাই বলেই আজকে সম্বোধন করব আমি। সো তাহসান ভাই এবং বাপ্পা ভাই, আপনাদেরকে ফোকাস করেই আসলে আজকের এই আড্ডাটা। আরেকটা কারণও আছে এই ধরনের টপিক মাথায় আসার, কারণ বাপ্পা মজুমদার ভাইয়ার ইদানিং ইউটিউবে মিউজিক বিএম এইরকম নামের একটা চ্যানেল দেখতে পাচ্ছি, এবং আমি চ্যানেলটা চেক আউট করেছি, ভিডিওগুলো চেক আউট করেছি। আমার ওনার কথাবার্তা অত্যন্ত ভালো লেগেছে, অত্যন্ত পছন্দ হয়েছে। এই জন্য ভাবলাম যে কিছু শেয়ার করা যেতে পারে আমার জীবনের। আর আজকের আড্ডায় শিক্ষামূলক ব্যাপারটা তাহলে কি? আমার স্ত্রীর ইউটিউব চ্যানেল যে আছে, যেটা ওর নামে হলেও, জিমেল আইডি ওর নামে হলেও আমি যেটা ইউজ করছি, সেটাতে শর্ত এটাই ছিল যে আমার প্রত্যেকটা আড্ডায় কিছু না কিছু শিক্ষামূলক ব্যাপার থাকতে হবে, আজাইরা ফালতু কথার আড্ডা হবে না। সো আমিও ফালতু কথার মানুষ বাই নেচার ভাবেই খুব একটা না। আর আজকের মিউজিক্যাল আড্ডাটাও শিক্ষামূলক হতে যাচ্ছে। কাদের জন্য? যারা ভালোভাবে গিটার শিখেছেন, মোটামুটি কিবোর্ড শিখেছেন, নিজের শিল্প সত্তাটাকে এখন কোনো একটা ব্যান্ড লাইন আপে ঢুকে যাচাই করতে চাচ্ছেন, কিন্তু বাইরের জগৎটা মিউজিকের এখন পর্যন্ত দেখেননি। হয়তো আপনি কনজারভেটিভ ফ্যামিলিতে বিলং করেন, দেখতে যাচ্ছেন সামনে। তাদের জন্য আমার এই জার্নি, আমার জীবনের যে গল্প আজকে আমি বলবো, এটা শিক্ষামূলক হতে যাচ্ছে। আর বাপ্পা মজুমদার ভাইয়া, তাহসান, প্লিজ স্টে টিউনড। Back to the year 2007 or 8, I'm confused. 2007 or 8-এর দুটা বছরের একটার মধ্যে হবে জিনিসটা। আমি সেই সময় একটা ব্যান্ড লাইন আপ থেকে বের হয়ে গেছি। সেই সময় আমার একটা কম্পোজিশন ছিল, বের হয়ে গিয়েই আমি একটা রেকর্ডিং সংস্থার সাথে যোগাযোগ করি।
এবং সেটার অ্যাড্রেস আমি কি করে পাই? আমি আসলে একটা ব্যান্ড মিউজিক্যাল মিক্সড প্রত্যেক মাসেই আমি স্টুডেন্টদের বেতন যখন কালেক্ট করতাম সেই সময় আমি নিজের জন্য কিছু নাটকের সিডি এবং ব্যান্ড মিউজিকের সিডি কিনতাম শোনার জন্য। আমার তো আসলে গান আর নাটক এই দুইটাই নেশা ছিল, আর কোনো আজে বাজে নেশা ছিল না। সো সেই সিডিটার মধ্যে আমি স্বত্বাধিকারী যে আছে, দেখলাম স্বত্বাধিকারী যে সিডির অর্থাৎ ছোট্ট করে একটা প্রযোজনা প্রতিষ্ঠান একজনের নামে আছে এবং উনি আবার তার নিজের ব্যান্ডের সাথে উনি গান কম্পোজ করে গেয়ে ওখানে দিয়েছেনও, আর অন্যান্য ব্যান্ডগুলোকেও উনি কোঅর্ডিনেট করেছেন। আমার চাইতে বছর 7 ছোট একটা ছেলে, তার নাম, পরিচয়, বাসার অ্যাড্রেস, তার প্রযোজনা প্রতিষ্ঠানের লিঙ্ক আপ, তার ব্যান্ডের নাম কিচ্ছুই আমি আজকে প্রকাশ করতে চাইছি না, কারণ উনি এতদিনে সম্ভবত বউ বাচ্চাওয়ালা মানুষ হয়ে গেছেন, হাস্যকর হয়ে যেতে পারে ব্যাপারটা, কনফিডেন্সিয়াল রাখাই ভালো। আর আর উনার ফেসের একটা আইডিয়া দিতে পারি শুধু। ওয়ারফেস ব্যান্ডের যে পলাশ আছে, পলাশ মাঝে মাঝে খুব ভদ্রভাবে চুল ছোট ছোট করে কেটে স্কুল বয়দের মতো করে সিথি করে একটা গেট আপ ধরে। পলাশকে তখন যেমন দেখা যায়, ওয়ারফেসের লিড ভোকালিস্ট পলাশ অনেকটা ওই ধরনের ফেস, না মোটা না চিকন, মাঝারি হাইটের, না বেশি বেটে না বেশি লম্বা, মাঝারি হাইটের একটা ছেলে, কণ্ঠস্বর জলদ গম্ভীর, অনেকটা অভিনেতা অমিতাভ বচ্চনের কথা মনে পড়ে কণ্ঠস্বর শুনলে। चिल्लाओ मत ठाकुर, आज तक तू बोलता रहे और हम सुनते रहे, अब हम बोलेंगे और तू सुनेगे। হিন্দি ভুল হলো হয়তো, বাচনভঙ্গি অনেক, যাই হোক ঘটনাটার মধ্যে ঢুকে যাই। আমি সিডিতে তার কথাবার্তাগুলো পড়লাম, উনি ওখানে মেসেজ দিয়েছিলেন, ভালো লাগলো আমার কথাবার্তাগুলো শুনে, এবং আমি ফোন করলাম। ফোন করে বললাম, ব্রাদার আপনার কথাবার্তা তো, তখন পর্যন্ত তার বয়সটা আমি ধারণা করতে পারিনি, ওকে ফটোতে বেশ ম্যাচিউরড লাগছিল, আমাদের বয়সী লাগছিল, যদিও বছর 7 ছোট আমার চেয়ে। কথাবার্তা বললাম, সে কথায় কথায় জেনে নিল যে মিউজিকে আমার অবস্থাটা কি। আমি বললাম, আমি তো একটা ব্যান্ড থেকে মাত্র কুইট করেছি, আমি লিড গিটার বাজাই, আমি আমার শিল্প সত্তাকে একটু ভালো জায়গায় যাচাই করতে চাচ্ছি, ভালো শিক্ষিত ভদ্র ফ্যামিলির ছেলেপেলেদের সাথে আসলে আমার মিউজিক করার ইচ্ছা আছে, কমার্শিয়াল মাইন্ডের মানুষদের সাথে আমার মিউজিক করার কোনো ইচ্ছে নেই। তো সে তার অফিস এরিয়াটা আমি বলছি না, কোনো একটা এরিয়াতে তার অফিসে আমাকে ডাকালেন। তারপর গিয়ে ফেস টু ফেস দেখলাম এবং সে বলল যে আপনার কি ডেমো আছে? আমি বললাম হ্যাঁ আমার ডেমো আছে, আমার সুর সঙ্গীত কম্পোজিশনে একটা গান আছে, যেই ব্যান্ডটা আমি মাত্র কুইট করছি, ওই ব্যান্ড থেকে ব্যান্ডের লিড ভোকালিস্ট আর আমি কুইট করে গেছি, তো ইটা আছে, ডেমোটা আছে। সে বলল, আমি আপনাকে ভালো লেগেছে, আমি আপনার ডেমো শুনতে আগ্রহী, আপনার গিটার প্লেইং শুনতে আগ্রহী, এবং আপনার গানটাকে এনলিস্টেড করা যায় কিনা সেটা তো আমি আগ্রহী। মাই ফ্রেন্ডস, লক্ষ্য করুন, খুব সুন্দর সুন্দর কথা কিন্তু উনি বললেন। একটা ছেলে যে নতুনভাবে ফিল্ডে গিটারিস্ট হিসাবে ঢোকার চেষ্টা করছে, নন কমার্শিয়াল গিটারিস্ট হিসাবে, ব্যান্ড মিউজিশিয়ান হিসাবে নিজের শিল্প সত্তাকে বিচার করতে, যাচাই করার প্রয়াসে, তার জন্য কিন্তু খুব মিষ্টি মধুর কথাবার্তা আমার কাছে স্বাভাবিকভাবে খুব ভালো লাগলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি ডেমো শোনেন। কথায় কথায় তার এসএসসি ব্যাচ এইজটাও জেনে নিলাম, কারণ বাইরে থেকে দেখে তো অনেক সময় এইজ বোঝা যায় না অনেককে। তো আর এইজের ব্যাপার, এইজ, এসএসসি ব্যাচ এটসেট্রা নিয়ে আমি সবসময় মাথা ঘামাই, এটার একটা কারণও আছে। একটা মানুষের সাথে আমার জেনারেশন গ্যাপ আসলে কতটুকু, বিচার, চিন্তা ভাবনা এটসেট্রা, রুচি, এগুলোর ডিস্টেন্স কতটুকু, এটা জানতে গেলে অবশ্যই বয়সের ডিফারেন্স কতটুকু এটা কিন্তু জানার একটা ব্যাপার আছে।
তো আমি ডেমো জমা দিলাম তার কাছে, সে আমাকে বললো রেজিস্ট্রেশন ফি হিসাবে ৬,০০০ টাকা দিতে হবে, এটা নিয়ম। কারণ আমার কাছে যে ব্যান্ডগুলো ডেমো জমা দিয়েছে সবাই ৬,০০০ টাকা করেই দিয়েছে, এবং টাকা দিলেও সবার ডেমো আমি কিন্তু পছন্দ করিনি। আমি আগে ডেমো শুনেছি, শোনার পর যদি আমার সিলেক্টেবল মনে হয় তখন আমি টাকাটা চেয়েছি। আমি ডিড পেপারে সাইন করলাম, বললাম নো প্রবলেম, আপনার ডিড পেপার সবকিছু ঠিকই আছে, আমি টাকা রেজিস্ট্রেশন দিলাম, আপনি ডিড পেপারের একটা কাগজ কপি আমাকে দেন। সে আমাকে কপি সুন্দরভাবে দিল, অফিসিয়াল টার্মসগুলো সুন্দরভাবে সে সম্পন্ন করলো, এবং আমি তারপর তাকে আমার ডেমো দিলাম। ডেমোটা সে তার সেকেন্ড মিক্সড অ্যালবাম যে সেখানে এনলিস্টেড করলো। তো এটা ছিল প্রথম চ্যাপ্টারটা তার সাথে। এখন এরপরের চ্যাপ্টার হলো আমি সেই ব্যান্ডটা কুইট করি। এটা একটু আগেও আপনাদেরকে বলেছি যে একটা ভোকাল সহ আমি একটা ব্যান্ড থেকে কুইট করে বের হয়ে গিয়েছিলাম। ওই ব্যান্ড থেকে পারমিশন নিয়ে আমি নিয়ে গিয়ে এসেছিলাম গানটা, যে গানটা আমি রাখতে চাই এটা আমার, কারণ গিটার সোলো টোলো প্লাকিংস রিফ এটসেট্রা সব কিছু আমার বাজানো, এবং আমার সাইড ভোকালসও আছে। শুধু মেইন ভোকাল অন্য একটা ছেলে করেছিল, পূর্ববর্তী ব্যান্ডের ছেলেটাকে দিয়ে আমি করিয়েছিলাম। মেইন ভোকাল গানটা যে আমি নিজে গাইতে পারতাম তা না, বাট ওই গানটা যেই হ্যাস্কিনেসটা, যেই বেদনা বিক্ষোভটা ডিমান্ড করে, ওইটা আমি মনে করেছিলাম ওই ছেলেটার গলায় বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাই ওকে দিয়ে গান গাইয়েছিলাম। আমার আড্ডায় আসলে ওই ভোকালিস্ট আজকে কোনো আলোচ্য বিষয় না বা কোনো ফোকাসিং পয়েন্ট না। ওটা সিডি বের হয়েছে, সে তার মতো তার বিজি জীবনে ব্যস্ত হয়ে গেছে, একসাথে পথ চলা তার সাথে হয়নি সামহাও নানা কারণে। সো আমি পথ চলার ডিসিশন নিলাম এই নতুন ছেলেটির সাথে। ও তার ব্যান্ডের লিড এবং রিফ গিটারিস্ট এবং ভোকাল, এবং ওই ব্যান্ড লিডার নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাপারটা আছে, এই জন্য আমি ব্যান্ডটার নাম নিচ্ছি না। এখন বাপ্পা ভাইয়া, তাহসান ভাই, আপনারা এই জায়গা থেকে একটু মনোযোগ দিয়ে শুনুন আর একটু জাজমেন্ট করুন আমার কথাবার্তাগুলো। আমার ভুলটা আসলে কোথায় ছিল, আদৌ কি কোনো ভুল ছিল? ওই নতুন ছেলেটা, আমি নতুন ছেলে বলেই সম্বোধন করছি এখন থেকে, নতুন ছেলেটা আমাকে বললো তুমি একটু অডিশন দাও, তোমাকে তো বা আপনাকে তো আমার পছন্দ হয়েছে কথাবার্তা শুনে, নন কমার্শিয়াল মিউজিক পছন্দ করেন, আমি নন কমার্শিয়াল করি, কিন্তু আমার ব্যান্ডটা কিন্তু হেভি মেটাল ফরম্যাটের ব্যান্ড। তো এখানে আপনাকে গিটারিস্ট হতে গেলে কিছু রিফ বাজাতে পারতে হবে, আর গিটার সোলোতে আপনার ক্রিয়েটিভিটির পুরো স্বাধীনতা দেওয়া হবে। আপনি গিটার সোলো বাজাবেন, আমরা টুকটাক পরামর্শ দেব, উপদেশ দেব যে এইভাবে না হলে ওইভাবে হতে পারলে ভালো হতো, কিন্তু আপনাকে লিড গিটার বাজানোর, গিটার সোলো বাজানোর একটা পারমিশন দেওয়া হবে, আপনি আপনার কন্ট্রিবিউশন সোজা কথা রাখতে পারবেন আমাদের ব্যান্ডে। তো খুবই ভালো লোভনীয় প্রস্তাব, স্বপ্নের মতো লাগতে লাগলো সবকিছু আমার কাছে। তো আমি রাজি হলাম, বাট আমি তাদেরকে বললাম যে আচ্ছা, আমি তো আসলে হেভি মেটাল ঘরানার মিউজিশিয়ান না, আমি হেভি মেটালে সুইচ করতে গেলে, হেভি মেটাল টাইপের যে রিফগুলো এগুলো করতে গেলে আমাকে কিছুটা এফোর্ট দিতে হবে, নতুন করে হয়তো শিখতে হবে রিফের ব্যাপারগুলো। আপনার ব্যান্ডের সাথে যেভাবে রিফটা যায়, আর সাইড ভোকালসগুলো আমি করছিলাম ওই ব্যান্ডে, তখন পর্যন্ত কথা হয়নি যে আমি ওই ব্যান্ডে গান করব কি করব না, সাইড ভোকালস করব। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ওই ব্যান্ডের সাথে আমার 4-5টা ভিডিও গিয়েছে 2007-08 দিকে, আমি আর চ্যানেলটার নামও নিচ্ছি না। তো আমার কথা হলো, আমি বললাম আমাকে যেহেতু খাটতে হবে, একটা ব্যান্ডে একজন মেম্বার খাটবে এটা তো হতে পারে না, সবাইকে খাটতে হবে। আপনারা যখন আমার বেস্ট আউটপুটটা চাচ্ছেন, সেটার জন্য আমাকে যেহেতু নতুন করে হোমওয়ার্ক করতে হবে, ভোকালিস্ট হিসেবে আপনারও হোমওয়ার্ক করা উচিত। তো এই জিনিস তার খুব ইগোতে লেগে গেল। কিন্তু তাহসান ভাই, বাপ্পা ভাই, আপনারা একটু এখানে জাজমেন্ট করে আমার ভুলটা কি ছিল। আমি কিন্তু তাকে গান গাইতে বললাম লাইভ, আমার সামনে বসে 4-5টা গান করেন তো,
আমি দেখলাম রেকর্ডেড ভার্সনের সাথে লাইভ ভার্সনের অনেক পার্থক্য। রেকর্ডেড ভার্সনে গেইন বাটন, প্রেজেন্স বাটন, সফটওয়্যারের কারসাজি এটসেট্রা দিয়ে দিয়ে গলাকে সে খুব চমৎকার করে অ্যালবাম বের করে ফেলেছে অলরেডি। তার ব্যান্ডের অ্যালবাম কিন্তু ততদিনে মার্কেটে রিলিজড, এবং হেভি মেটাল পছন্দ করে এমন কিছুটা ক্রাউড তার আছেও, কিন্তু ক্রাউড কিন্তু তার সেই রেকর্ডেড ভার্সন শুনছে। তার লাইভ ভার্সন শুনে আমি বললাম, আপনি কিছু মনে করেন না? আমি আপনাকে আমার জীবনের বন্ধুই মনে করছি, ওয়েল উইশারই মনে করছি। আপনি যেহেতু এত কিছু করছেন আমার জন্য, এবং আমাকে মিডিয়ায় তো কেউ চিনতই না, আপনি আমাকে এক্সপোজ হওয়ার সুযোগ দিয়ে দিলেন, আপনার ব্যান্ডে নিচ্ছেন, একটি বেসরকারি টিভি চ্যানেলে ভিডিও করলাম আপনাদের সাথে, এত কিছু যেহেতু করেছেন, আমার বিবেকের জায়গাটি থেকে আমার একটা দায়িত্ববোধ বর্তায়। অ্যাজ এ ভোকালিস্ট আপনাকে বাঘের মতো দেখতে চাই আমি। আপনি তো, আপনার গলার জায়গায় জায়গায় সমস্যা আছে। সেই ব্যক্তি অবশ্য তখন পর্যন্ত জানে না যে আমি একজন মিউজিক টিচারও বটে। প্রাইমারি লেভেলে লিড গিটার, বেস গিটার, কিবোর্ড, রক ভোকাল সবকিছুই কিন্তু আমি শেখাই সেই সময়, কিন্তু এই পরিচয় আমি সামহাও তাকে দেইনি। আসলে নিজের প্রশংসা নিজের এত ঢোল বাইরে করতে আমার আগে ভালো লাগতো না। ছোট ছিলাম যখন, আমি লাজুক ছিলাম, এগুলো করতে চাইতাম না, এত বিনয়ী টাইপের ছিলাম আরো বেশি। এখন খুব বদমাইশ হয়ে গেছি। যাই হোক, আমি বললাম আমি নতুন করে এফোর্ট দিব, পরিশ্রম করব, একটা ভোকাল ব্যান্ডের লিড ভোকাল, আপনি যদি সাফিসিয়েন্ট লেভেলে আপনার গলাটা, গানের গর্জনটা যদি আমার কানে না আসতে থাকে, আমার তো বাজাতে সেখানে মজা লাগবে না। ব্যান্ড একটা কি, ব্যান্ডের মিউজিকটা যতক্ষণ পর্যন্ত কানে, একটা ড্রামার ড্রাম বাজাক, একটা কিবোর্ডিস্ট কিবোর্ড বাজাক, একটা লিড গিটারিস্ট লিড গিটার বাজাক, একটা বেস গিটারিস্ট বেস গিটার বাজাক, বা একটা ভোকালিস্ট ভোকাল করুক, যার যার জায়গা থেকে জিনিসটা যদি আপ টু দ্য মার্ক হিসেবে কানে না আসে, শুনতে ভালো না লাগে, তো আমার গিয়ার্সটা যে আমি বাজাবো, বিশ্বাস করেন সেখানে খুব কষ্ট হয়। তখন পরিশ্রম, গুড ফর নাথিং মনে হয় নিজেকে, ফর নাথিং এভরিথিং, এভরি এফোর্ট, এই ধরনের মনে হতে থাকে। প্র্যাকটিস করতে ইচ্ছা করে না, তখন মনে হয় যে আসলে আমরা কেন করছি, ব্যান্ড কি করছি। এইটা আমি মনে করি প্রত্যেকটা ভালো ব্যান্ডের একটা মেম্বারেরই চরিত্র এরকমই হওয়া উচিত, অনেস্ট চরিত্র যেটা। বিলিভ মি মাই ফ্রেন্ড, দেখতে শুনতে ভালো, সুন্দর পোশাক পরা ছেলেটি শুদ্ধ ভাষায় কথা বলে, ভালো ফ্যামিলির ছেলেই মনে হয়। সে আমার সাথে পলিটিক্স শুরু করে দিল, একটা ডার্টি পলিটিক্স। সে ব্যান্ডে একটা মেম্বার নিতে চাইলো বেস গিটারিস্ট হিসাবে, কারণ তার পুরনো বেস গিটারিস্ট আমি ঢোকার সাথে সাথেই বললো আমি আর বাজাবো না। তার কোনো সমস্যা ছিল আমি জানি না। সে এমন একটা বেস গিটারিস্টকে বাজালো যার কোনো মেট্রোনোমের সেন্স নাই। তাকে আমার বাসায় পাঠানো হলো, বললো তুমি অমুক ভাইকে একটু অডিশন নাও আর ব্যান্ড একটু ট্রেনিং দিয়ে দাও, বেস গিটারটা তুমি তাকে শিখিয়ে দাও, বেস তো তুমি বাজাতে পারো। বাই দ্য ওয়ে, আমি বলতে ভুলে গেছি, আমি বেস গিটারও সে সময় পারদর্শী ছিলাম বাজাতে, কিন্তু ওই ব্যান্ডে আমি সেকেন্ড লাইন লিড গিটারিস্ট অ্যান্ড রিফ গিটারিস্ট অ্যান্ড সাইড ভোকালস এই পজিশনে ঢুকেছিলাম, বাট আমি বেস গিটার পারতাম বাজাতে। উনি যাকে পাঠালেন আমার বাসায়, এসে দেখি উনি ভাষণ দেওয়া শুরু করছেন যে ভাইয়া শোনেন, টাকা পয়সা যার আছে সমাজে তাকে তার ভুল ত্রুটি মাফ করে দিতে হয়, সে খারাপ গাইলেও তাকে বাহবা দিতে হয়, টাকাওয়ালা মানুষকে সম্মান যুগে যুগে সবাই করে আসছে, অর্থাৎ স্বৈরাচারী সরকারের তাউলা চাটা টাইপের কথাবার্তা যেগুলা, ওই ধরনের আমাকে উনি উপদেশ দিতে লাগলেন। আমি বললাম ভাই আচ্ছা ওসব আলাপ বাদ, আপনি মেট্রোনোমের সাথে বাজান তো বেস, আমি নোটের সার্কেল দেখাই দিই, 4টা নোট এত কাউন্ট করে প্যাডেল করে আপনি বাজান। আমি দেখলাম তার জঘন্য, সে শুধু কথাই পারদর্শী, তার মাত্রা জ্ঞানের অভাব, টেম্পো টাইমিং এর অভাব, সে কিছুই পারে না। তাকে আমি শেখানোর চেষ্টা করলাম, আধা ঘন্টা তাকে ক্লাস দিলাম, কিন্তু ছাগলকে পিটায় তো আসলে কোনোদিন মহিষ বানানো যায় না, যে ছাগল সে ছাগলই থাকে। অর্থাৎ একটা ছাগলকে বেস গিটারিস্ট হিসেবে ব্যান্ডে কেন নেওয়া হলো, কারণ সে ভালো একজন চাটুকার। ব্যাপারটা বুঝবেন কিন্তু তাহসান ভাই, বাপ্পা ভাই, সে ভালো একজন চাটুকার, এই জন্য জাস্ট এইরকম একটা মানুষকে বেস গিটারিস্ট হিসেবে ব্যান্ডে ঢোকানো হলো। আমি তখন ব্যান্ড লিডারের সাথে দেখা করে বললাম ভাই আমি কোনো মজা পাচ্ছি না,
এই বেস গিটারিস্ট আমি রাখতে চাচ্ছি না। সে শিখতে চাই, শিখুক, আমাকে একটা পয়সা দেওয়া লাগবে না, আমি তাকে শেখাবো, 1 বছর ধরে শেখাবো, কিন্তু ব্যান্ডের জন্য এফিসিয়েন্ট ভালো বাজাতে জানে এমন ছেলে নেওয়া হোক। আমাকে নানান রকম রাজনীতির আলাপ 9-6 বোঝানো হলো যে ভালো বাজাতে জানলেই হয় না ভাই, ভালো একটা মানুষ নিলে ব্যান্ডের মধ্যে পলিটিক্স শুরু করে দিবে, এই করবে সেই করবে, ট্যালেন্টেড বাস্টার্ড বলে কথা আছে, ব্যান্ডে একতা থাকবে না, গোজামিল বোঝানোর চেষ্টা করা হলো। আসলে তার ওই যে বিচার মানি কাজী বুঝি তালগাছটা আমার, এই ব্যক্তিকেই আমি বেস গিটারিস্ট হিসেবে রাখবো, কারণ ও আমার ডান হাত এবং ও আমার পূর্ব পরিচিত চাটুকার। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওই ব্যাপারটা পরে দেখছি। আপনাকে যে আমি গানের কাজ দিয়েছিলাম ভোকালের একটু ইমপ্রুভমেন্ট করার জন্য, আপনি আমাকে অ্যাকোস্টিক গিটার বাজিয়ে গান শোনান তো। নো প্রোগ্রেস। সে কোনো প্র্যাকটিসই করেনি, বা প্র্যাকটিস করলেও সে পারছে না, সে সেইভাবে প্র্যাকটিসই করেনি, সময়ই দেয়নি। এবং সে আমাকে উল্টা বলতে লাগলো আমি আমার এই গলা নিয়ে লাইভ শো করেছি, ছেলেরা মেয়েরা হাততালি দিয়েছে, তুমি আমাকে কিভাবে চ্যালেঞ্জ করো? বেস্ট কোয়ালিটি তো, এর চেয়ে বেশি বেস্ট কোয়ালিটি তো দরকার নাই, রেকর্ডিং এর মতো তো লাইভের কোয়ালিটি হবে না। আমি তখন বললাম ভাই আপনি তাহসানের লাইভ কোয়ালিটি শুনে দেখেন। তাহসান যে অ্যাকোস্টিক গিটার বাজিয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে গান করে বা লাইভ শোতে গান করে, রেকর্ডিং এর সাথে তার কতটুকু পার্থক্য, এবং পার্থক্য হলেও লাইভটাকে কি লো কোয়ালিটি বলা যায় কিনা সেটা আপনি বিচার করেন, জাজমেন্ট করেন, আপনিও তো মিউজিশিয়ান। আমার কথার সে কোনো সদুত্তর দিতে পারলো না। সে আমাকে ঘুরিয়ে ফিরে ওইটাই বোঝাতে চেষ্টা করলো যে টাকা আছে যার, রাজত্ব তার, এবং শুরু হলো এরপর পলিটিক্স আমার সাথে। একটা আননোন নাম্বার থেকে আমাকে বারবার গালিগালাজ করা হতে লাগলো, বিভিন্ন রকম থ্রেট, আজে বাজে নোংরা নাস্তি কথাবার্তা, এবং নাটকটা এমনভাবে সাজানো হলো যে সে আসলে আমাদের ব্যান্ডের রাইভাল পার্টি, এবং যে ব্যান্ড লিডার যে আছে সেই ব্যান্ড লিডারেরও শত্রু। আমি ব্যান্ড লিডারকে জানালাম, সে বলল হতে পারে, আমার তো শত্রু আছে অনেকে, আপনার নাম্বার কিভাবে লিক আউট হয়েছে তা তো আমি জানি না, আমার ব্যান্ড থেকেই হয়তো কেউ নাম্বারটা লিক আউট করেছে। আমি বললাম নাম্বার কিভাবে লিক আউট হবে, আপনি এটা দেন, নাম্বার তো আপনি জানেন। আর ব্যান্ডের যে ড্রামার যিনি আছেন ওই ছেলে তো অত্যন্ত অনেস্ট ছেলে, ও তো এই কাজ করবে না, ও আমাকে না জিজ্ঞেস করে আমার নাম্বার কাউকে দেবে না। এখানেও সে আমাকে 9-6 গোজামিল বোঝানোর চেষ্টা করতে লাগলো। আমি তাকে বললাম আমি আপনার ব্যান্ডে থাকতে পারছি না, সরি ভাইয়া, এখানে অনেক জ্ঞানজাম, আপনি মিটিং ডাকেন, এই ব্যান্ডে একটা ডিসিপ্লিন কোঅর্ডিনেটর হিসেবে কাউকে রাখতে হবে, কারণ আপনাদেরকে কথা বললে আপনারা কথা শুনতে চাইছেন না, আপনারা আমাকে অবমূল্যায়ন করছেন, তুচ্ছতাচ্ছিল্য করছেন। ব্যান্ডের ড্রামার অনেস্ট ছেলে ছিল, তাকে বসিয়ে ডিসিশন হলো যে ডিসিপ্লিন কোঅর্ডিনেটর হিসেবে ওই দায়িত্ব পালন করবে, এবং উল্টাপাল্টা আচরণ হওয়া মাত্র তার কাছে জানানো হবে, এবং গাফিলতি হলে সেটার অ্যাকশন সে নেবে। এই পর্যায়ে ব্যান্ড লিডার করলো কি, একদিন আমার বাসায় এসে, বাড়িতে আসলে আমি মানুষকে চা খাওয়াতে পছন্দ করি, খালি মুখে কখনো বিদায় দেই না। That person was a kleptomaniac. ক্লিপ্টোম্যানিয়া টার্মটা আপনারা বুঝেন তো, এটা একটা ইংরেজি শব্দ, ইউটিউবে সার্চ দিলে পাবেন। ক্লিপ্টোম্যানিয়াক কি জিনিস, যে চুরির রোগ। আপনার কিন্তু কোনো প্রয়োজন নেই, আপনার কোনো অভাব নেই, বাট তারপরও কোনো কিছু দেখলে আপনার চুরি করতে আঙ্গুলটা চুলকাবে। এটা একটা রোগ, এবং রীতিমতো মানসিক ডক্টরের তত্ত্বাবধানে থেকে এটা সারাতে হয়। আমার আইবানের যে RG320 ইলেকট্রিক গিটার ছিল, ইলেকট্রিক গিটারের যে টিউন বাটন ব্রিজের দিকে, সে, আমি তাকে চা খাওয়াতে যখন ব্যস্ত, এক ফাঁকে সে বাটনটা খুলে নিয়ে চলে গেল। এরপর আমি যখন কমপ্লেন করলাম ডিসিপ্লিন কোঅর্ডিনেটরকে, সে দেখলাম পুরোপুরি বিক্রি হয়ে গেছে ব্যান্ড লিডারের কাছে। আর বিক্রি হওয়াই স্বাভাবিক, কারণ তারা একই এলাকার চাইল্ডহুড ফ্রেন্ড, একই জায়গায় বিলং করে। আমি বিদেশি মানুষ, আমার জন্য হয়তো ছোটবেলার বন্ধুকে সে শত্রু বানাতে ফাইনালি আর চায়নি, অথবা তার আর্থিক কিছু প্রয়োজন হয়তো ছিল। সে আমাকে চ্যালেঞ্জ করলো, তুমি নিজের চোখে দেখেছো? আমি বললাম ভাই, মার্ডার আর রেপের কিছু
সাইন সিমটম থাকে, অ্যাটমসফিয়ারিক সাইন সিমটম থাকে, শেষ পর্যন্ত ওই জায়গায় কে উপস্থিত ছিল সেটার উপর দিয়েও কিন্তু জেল ফাঁসি হয়। শুধুমাত্র চোখে দেখিনি দেখেই মার্ডারটা সে করেনি, মাটি ফুঁড়ে কোনো জিন ভূত পয়দা হয়ে এসে মার্ডার করে আবার মাটির নিচে চলে গেছে, বাতাস থেকে কেউ পয়দা হয়ে এসে চুরি করে চলে গেছে, এইরকম তো না ব্যাপারটা। আমি চোখে দেখিনি, বাট আমি বুঝতে পারছি সেই কাজটা করেছে। বাস, আর কি, পছন্দ হলো না আমার কথা, ওদের সাথে সম্পর্কের ওখানেই সমাপ্তি। এবং এক গাদা আজে বাজে কথাবার্তাও আমাকে বলা হলো, থ্রেট করা হলো যে কাউকে চুরি করতে নিজের চোখে না দেখে নেক্সট টাইম আর এরকম কথা বলবা না, তুমি কিন্তু রাস্তাঘাটে অনেক বিপদে পড়তে পারো, এইরকম আমাকে থ্রেট করা হলো। আমাকে যেহেতু ডাকা হয়েছিল তাদের এলাকায় গিয়েছি, নিজ নিজ এলাকায় তো কুত্তাও বাঘ হয়ে যায়, তো সেখানে তারা আমাকে ঘেউ ঘেউ করলো, আমি ভদ্রলোকের ছেলে, চুপচাপ ঠিক আছে ঠিক আছে, সম্পর্ক আমি এমনিও রাখবো না, আমার মন উঠে গেছে, সম্পর্ক এমনিও রাখবো না। আপনারা মিউজিক নিয়ে অনেক মিষ্টি মিষ্টি ভালো ভালো কথা বলেন ঠিকই, কিন্তু আপনাদের কথা আর কাজে কোনো মিল নেই, আপনারা যেটা বলেন সেটা বিলিভ করেন না। সো বাপ্পা ভাই, তাহসান ভাই, কেমন লাগলো আজকের এই গল্পটা? আর আমার নিউ কামার মিউজিক লার্নার ফ্রেন্ডস যারা আছেন, আপনারা কি শিখলেন? শেখার ব্যাপারটা এটাই, চোখে দেখে গানে শুনে অনেক কিছু অনেক সময় অনেক রকম লাগতে পারে, বাট যারা দেখাচ্ছে শোনাচ্ছে তারা নিজেদের দেখানোকে শোনানোকে বা নিজেদের মিষ্টি মিষ্টি বক্তব্যকে, মিউজিক নিয়ে মহান মহান তত্ত্বীয় কথাবার্তার লম্বা লেকচারকে আদৌ তারা নিজেরা বিশ্বাস করে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখার ব্যাপার আছে, আপনারা খতিয়ে দেখবেন। আমার আড্ডার শিক্ষামূলক জায়গাটুকু আজকে এটাই। আমার অপরাধ কি ছিল? আমি নিরলস পরিশ্রম, যেটা প্র্যাকটিস করে পারফেক্ট হওয়া, একটা বেস গিটারিস্টকে আমি প্র্যাকটিস করে পারফেক্ট হতে বলেছিলাম, উনি প্র্যাকটিস করবেন না। আমি একটা ভোকালিস্টকে প্র্যাকটিস করে পারফেক্ট হতে বলেছিলাম, সেই পর্যন্ত আমি বলেছিলাম ব্যান্ডের কার্যক্রমটা 3-4 মাস একটু অফ রাখতে, কারণ ভোকাল হচ্ছে ফ্রন্টম্যান, সে যদি এইরকম দুর্বল থাকে, ফাটা গলা নিয়ে গান করে, গেইনলেস ভয়েস টোন থাকে, তাহলে ওইটা আমার বিবেকের কাছে সায় দেয় না, সেই ব্যান্ডে আমি আর কাজ করব। তার পারফেক্ট হওয়া উচিত। আমার ব্যাপারগুলোকে যদি তারা পজিটিভ ভাবে নিত, তাহলে ব্যান্ডটাও সুন্দরভাবে হতো, তারা কিন্তু যার যার জায়গায় ফ্লাওয়ারিশ করতে পারতো নিজেকে আরো, এবং দিন শেষে ক্রেডিট কাদের হতো? তাদেরই কিন্তু হতো, কেউ কিন্তু বলতো না তালাত রহমান বুদ্ধি দিয়েছিল দেখে এই মিউজিশিয়ান দুটো ফ্লাওয়ারিশ করতে পেরেছে নিজেকে, সবাই কিন্তু মনে করতো ওইটাই তারা নিজেদের বুদ্ধিতেই নিজেরাই পরিশ্রম করে ফ্লাওয়ারিশ হয়েছে মিউজিশিয়ান হিসেবে। কিন্তু আমার দুঃখ এটাই, কষ্ট এটাই, তারা সেই জিনিসটা বুঝলো না, আমাকে নোংরা রাজনীতি করা হলো আমার সাথে, আমি মন টন ভেঙে ব্যান্ড থেকে বের হয়ে গেলাম এবং ধীরে ধীরে আমার সমস্ত মিউজিক্যাল গিয়ার্স বিক্রি করে দিলাম। সো ইয়ার 2007 অথবা 2008 ওই সময়কার একটা গল্প শেয়ার করলাম, মাই মিউজিক্যাল ফ্রেন্ডস, মিউজিক মাইন্ডেড ফ্রেন্ডস। থ্যাংক ইউ বাপ্পা মজুমদার ভাইয়া, থ্যাংক ইউ তাহসান ভাই। আপনারা এই আড্ডাটা যদি আপনাদের চোখে পড়ে থাকে, আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, উত্তরোত্তর তারুণ্য কামনা করি, এবং অবশ্যই সেফ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য ভালোবাসা। লাভ ইউ। তালাত রহমান খান is signing off for today.